সবাইকে আমন্ত্রণ। জেডএসআরএম ইনসাইড পলিটিক্স অনুষ্ঠানের সঙ্গে আছেন প্লাবন রহমান। অনুষ্ঠানের মধ্যে দিয়ে সাম্প্রতিক সময়ের গুরুত্বপূর্ণ বিষয় আমরা তুলে ধরার চেষ্টা করি। আজকে আমাদের আলোচনার বিষয় রাজনৈতিক দলের বিচার বিষয়ে, অপরাধ হিসেবে রাজনৈতিক দলের বিচার, এই বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করতে চাই। খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে মূলত আলোচনা সমালোচনা হচ্ছে। একই সঙ্গে বিগত সময়ে যে সাম্প্রতিক সময় আসলে আওয়ামী লীগের মাধ্যমে যে হত্যা চালানো হলো ছাত্র জনতার উপর, শেষ পর্যন্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পালিয়ে গেছেন, এবং এই যে অপরাধ সংগঠিত হচ্ছে একই সঙ্গে বিগত সময়ে যে আওয়ামী লীগের যে অপরাধ বিগত শাসন আমলে, সেই সব বিষয় নিয়ে আসলে বিচার কীভাবে হবে সে বিষয় নিয়ে মূলত আলোচনা আমরা করতে চাই। আমাদের সঙ্গে আছেন তিনজন অতিথি, পরিচয় করে দিচ্ছি। তাদের সঙ্গে আছেন অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, একদম মাঝখানে আছেন সাধারণ সম্পাদক গণফোরাম ও সিনিয়র আইনজীবী সুপ্রিম কোর্ট। আমার ডান পাশে আছেন ব্যারিস্টার বদরুদ্দোজা বাউদুল, সাবেক সম্পাদক সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ও সহসভাপতি জাতীয়বাদী আইনজীবী ফোরাম। একেবারে ডান দিকে আছেন আবু সাইদ খান, উপদেষ্টা সম্পাদক সমকাল। তিনজনকে স্বাগত জানাচ্ছি ইনসাইড পলিটিক্সে। ব্যারিস্টার বদরুদ্দোজা বাউদুল, শুরু করতে চাই আপনাকে দিয়ে। একটা পত্রিকার শিরোনাম এরকম যে আওয়ামী লীগ প্রশ্নে বিভক্ত অভ্যুত্থানের শরিকরা। এখানে আওয়ামী লীগকে ভোটে আনার প্রস্তাব দেয়নি বিএনপি। মির্জা ফখরুলের একটা কোট আছে, গণহত্যার বিচারের আগে আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নিতে দেব না, সার্জিস আলম বলেছেন। আওয়ামী লীগ পুনর্বাসনে যারা উদ্যোগ নেবে তাদের ইতিহাস গণশত্রু হিসেবে চিহ্নিত করবে, হাসনাত আবদুল্লাহ বলছেন। আরেকজন সমন্বয়ক অথবা যিনি ওতপ্রোতভাবে আন্দোলনের সঙ্গে ছিলেন, বিচারের আগে আওয়ামী লীগকে ভোটে আনা কথা বলা অপরাধ। একটু বিএনপির অবস্থানটা জানতে চাই এই জায়গাটায়। দেখুন, আপনাকে ধন্যবাদ। আমি যদিও বিএনপির মুখপাত্র না, তারপর আপনার প্রশ্নের আলোকে সঙ্গত কারণেই এটা আমরা আলোচনা করতেই পারি। জি, কারণ এখন তো আলোচনা করার দারুণ মুক্ত, সবাই সব নিয়ে আলোচনা সমালোচনা সবই করতে পারে, এখন আর এত বাধা বিপত্তি নাই। তবে আমি বলবো সরকারের প্রায়োরিটির মধ্যে প্রায়োরিটির একটা লিস্ট হওয়া দরকার। যেমন ধরুন, প্রায়োরিটির মধ্যে আছে আপনার নিহত ও আহতদের পরিবারের পাশে দাঁড়ানো, প্রায়োরিটি আছে আইন শৃঙ্খলা রক্ষা করা, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে এমনভাবে নির্দেশনা দেওয়া এবং মাঠে নামানো যেন মানুষের এখনও ওই আস্থাহীনতা বা ভীতি না থাকে যে কখন কার উপরকে মিথ্যা মামলা করে মিথ্যা মামলায় জড়িয়ে ফেলে। তারপরে প্রায়োরিটি হচ্ছে আপনার দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, তারপর প্রায়োরিটি হচ্ছে আপনার বেসিক সংস্কার, তারপর নির্বাচনের রোডম্যাপ, তারপর হচ্ছে বিচার কার্য পরিচালনা। তো এই প্রায়োরিটি এরপরে অনেকগুলো থাকলেও বেসিক এগুলো আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় এগুলোই বেসিক প্রায়োরিটি। তো এখন একটা রাজনৈতিক দল নিষিদ্ধের প্রশ্নে আমাদের দেশে কিন্তু ল এজ সাচ এরকম নাই। এখন সরকার যদি চায় থেকেও বিচারের বিষয়টা, হ্যাঁ, না বিচারের বিষয় তো এটা আদালতের বিষয়, কারণ আইন না থাকলে তো বিচার হবে না। বেসিক ল না থাকলে বিচার করবে কোন আইনের ভিত্তিতে? একটা আইনের ভিত্তি নিয়ে বিচার করতে হবে। তো সেই ক্ষেত্রে বাংলাদেশে পলিটিক্যাল পার্টি ব্যান করার ইতিহাস আমরা ইমিডিয়েট পাস্ট ফ্যাসিস্ট গভর্নমেন্টে দেখেছি। একটা প্রজ্ঞাপন দিয়ে বাতিল করলো, যেটা মোটেও গ্রহণযোগ্য ছিল না, এটা প্রত্যাশিতও ছিল না। এখন একটা বড় রাজনৈতিক দলকে আপনি যদি আইন করে আইনের মাধ্যমে ট্রাইব্যুনালের মাধ্যমে বিচারের মাধ্যমে নিষিদ্ধ করেন, সেটা যদি ন্যায় বিচার প্রতিষ্ঠার ক্ষেত্রে অন্তরায় না হয় এবং সুষ্ঠু বিচার বিবেচনায় আইনের কাঠামোর মধ্যে রেখে সরকার এটাকে ব্যান করে, এটা সরকার করতেই পারে। আজকে একেবারেই বিকালে সন্ধ্যার আগে আইন উপদেষ্টা ব্রিফ করেছেন। তিনি যেমনটা বলেছেন যে আইসিটি যেটা আইন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যে আইন সংশোধন হচ্ছে, সেখানে সংশোধন হলে এটা বিচারের রাজনৈতিক দলের বিচারের সুযোগ থাকছে না, বিধান থাকছে না। আচ্ছা, যদি এটাতে বিধান না থাকে, অন্য কোনো অর্ডিন্যান্স দিয়ে যদি আইন না করে, তাহলে আপনি কোনো রাজনৈতিক দলকে বিচারের কাঠগড়ায় না দাঁড়িয়ে শুধু প্রজ্ঞাপন দিয়ে রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা বা তাদের কার্যক্রম বন্ধ করা, এটা আমার মনে হয় সঠিক হবে না। জি, অনেক ধন্যবাদ। অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, কোন বিভক্তি দেখছেন এই প্রশ্নে আওয়ামী লীগের? না, আলোচনা সমালোচনা, তর্ক বিতর্ক, বিভক্তি, বহু বিভক্তি থাকতে পারে, তবে এই 15 বছরের আওয়ামী লীগ যা করেছে এটা ক্ষমার অযোগ্য অপরাধ। তারা প্রত্যেকেই সর্বোচ্চ পর্যায় থেকে তৃণমূল পর্যায়ে
এবং পদবিধারী যত লোক আছে, এমন একজন লোক পাওয়া যাবে না সুস্থ মস্তিষ্কের, কখনো এই ফ্যাসিস্ট হাসিনার কোনো কর্মকাণ্ডে, কোনো বক্তব্যে, কোনো সিদ্ধান্তে তারা দ্বিমত করেছে। এবং ওবায়দুল কাদের সাহেব যে ভাষায় কথাবার্তা বলতো ক্লাউনের মতো, সেগুলো তারা উপভোগ করত। জনগণের সাথে যে থামসা ইঙ্গিতপূর্ণ বক্তব্যগুলো দিত। এবং আওয়ামী গণনার যারা বুদ্ধিজীবী ছিল, যাদেরকে আমরা বলি পতিত ফ্যাসিস্টের দোসর, যারা খুবই সস্তা দামে বিক্রি হয়েছে, গরু ছাগলের মাথা বিক্রি হয়, মানুষের মাথা বিক্রি হয় না। কিন্তু আমরা দেখেছি আওয়ামী লীগ গত 15 বছরে সকল আওয়ামী লীগের নেতাকর্মীদের মাথা নষ্ট করেছে এবং আশেপাশে যারা ছিল সুযোগ সন্ধানী তাদেরও মাথা পদানত করেছে। সেই অবস্থায় আমি মনে করি আওয়ামী লীগের প্রতিটা নেতাকর্মী অপরাধের সাথে সম্পৃক্ত এবং দল হিসাবে আওয়ামী লীগও এই অপরাধ থেকে অব্যাহতি পাওয়ার কোনো সুযোগ নেই। ভবিষ্যতে কোনো রাজনৈতিক দল এবং ওই দলের সংশ্লিষ্ট নেতাকর্মীরা এই ধরনের কর্মকাণ্ড যাতে না করে। আমি তো অবাক হয়ে যাই, বাংলাদেশে খুব কম সংখ্যক সাইদ ভাইদের মতো লোক ছাড়া খুব কম সংখ্যক সিভিল সোসাইটির লোককে তারা রেহাই দিয়েছে। কোনো না কোনোভাবে তাদেরকে শেষ পর্যন্ত তারা ফিল্ম ইন্ডাস্ট্রির ছেলে মেয়েদেরকেও নষ্ট করেছে নানানভাবে। ব্যবসার যারা ছিল তাদেরকে নষ্ট করেছে। আমাদের আইনজীবীদের মধ্যেও কিছু ছিল, আমলা, পুলিশ, এগুলো তো অনর্গল কথা বলাই যাবে। আমি অবাক হয়ে যাই যে আপনি এই যে শুরুতে একটা কথা বলেছিলাম, একটু ইন্টারাপ্ট করলাম। সেটা হচ্ছে যে এই যে বলছিলেন যে সরকার প্রধান যেটি বলেন, মানে দলীয় সভাপতি যেটি বলেন সেটি আসলে না করতো না কেউ, এটা কেন? মানে সেটাই তো বলছে, মানে এদের পেছনে কারণ কি? এরা সুস্থ মস্তিষ্কের কেউ ছিল না। অন্তত গত 15 বছর আমি কাউকে দেখি নাই যে অন্তত আয়সা বলবে যে নেত্রী এইসব ভুল করতেছে, নেত্রী এইসব কথা কেন বলছে, নেত্রী কেন অত্যাচার নিপীড়ন করছে রাজনৈতিক নেতাকর্মীদের উপর, কেন বিচার বিভাগের উপর, একজনকেও আমরা দেখি নাই। তো সুতরাং এই গণতান্ত্রিক চর্চা সব দলে আছে বাংলাদেশে, এরকম আমরা দেখি নাই। আমার জীবন অন্তত গত 15 বছরে আমি যা দেখেছি এই ধরনের কর্মকাণ্ড, এই যে আমি যেটা বলছিলাম, আপনি এই বাংলা একাডেমি পুরস্কার দিচ্ছেন, স্বাধীনতার পুরস্কার দিচ্ছেন, 21 পদ কাদেরকে দেওয়া হচ্ছে? এবং তারা এসে টকশোতে কি বলতো আমরা দেখি নাই। সমাজে যে কয়জন বুদ্ধিজীবীদেরকে আমরা শ্রদ্ধা করতাম, কেন সিরাজুল ইসলাম চৌধুরীর মতো লোক এগুলোর থেকে দূরে আসছে না? হাতে গোনা 2-4-5 জন, কিন্তু অধিকাংশই তো আমি তো দেখেছি দিলুর রহমান সিদ্দিকের মতো হয়তো রোল মডেলের মানুষ, আনিসুজ্জামান সাহেবের মতো রোল মডেলের মানুষ অতীতে তাদের কি গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল, আর এই সরকারের আমলে সব যেন চুপসে গেছে। এবং ওনারাও তো সমাজের জায়গায় চলে গেছে, কেউ জাতীয় প্রফেসর হবে, কেউ ওইসব পুরস্কারগুলো পাবে। আমাদের সাংবাদিক মধ্যে তো দেখেছেন শত শত তৈরি হয়ে গেছে। সুতরাং এখানে ব্যক্তি হিসাবেও যেমন সকল অপরাধের বিচার হওয়া দরকার ন্যায়সঙ্গতভাবে, দল হিসাবেও অন্তত কিছু সময়ের জন্য নির্বাচনে অংশগ্রহণ করা থেকে বিরত রাখতে হবে এদেরকে। জি, অনেক ধন্যবাদ। আবু সাইদ খান। সুব্রতদা বলেন। জি, আপনি এখান থেকে একটু শুরু করেন। আমি একই প্রশ্ন আসলে, মানে তাহলে বিচারটা আসলে কিভাবে হবে? একটা রাজনৈতিক দলের যদি অপরাধ করে বিচারটা কিভাবে হবে? আচ্ছা, একটা হচ্ছে যে সুব্রতদা যে চিত্র তুলে ধরেছেন এর সঙ্গে দ্বিমতের কোনো সুযোগ নেই। আওয়ামী লীগ 16 বছর অগণতান্ত্রিকভাবে ক্ষমতায় থেকেছে, পরপর 3টা নির্বাচন প্রহসনে পরিণত করেছে, জবরদস্তিমূলকভাবে ক্ষমতায় থেকেছে। সর্বশেষ তারা রাস্তায় পুলিশ নামিয়েছে, পাখির মতো তারা গুলি করে মানুষ মেরেছে, ছাত্রলীগের প্রাইভেট বাহিনী তৈরি করে ছাত্রলীগের হাতে অস্ত্র তুলে দিয়েছে এবং তারাও একই অপকর্ম করেছে। এটা মানবতা বিরোধী অপরাধ, এর বিচার হওয়া উচিত।
আইনানুগভাবে বিচার হওয়া উচিত। এটা কি দলের বিচার হওয়া উচিত নাকি যারা ব্যক্তি অপরাধী? আমি সেখানে আসছি। তো অপরাধ তো আর দল করে না, ব্যক্তি করে, তো সেই ব্যক্তিদের বিচার হওয়া উচিত। হ্যাঁ, এখন প্রশ্নটা হচ্ছে যে আওয়ামী লীগের যে সিদ্ধান্তগুলো হয়েছে সেগুলো যে দলীয় কোনো ফোরাম থেকেও কোনো সিদ্ধান্ত না, এবং এইটা ছিল সরকার, শেখ হাসিনার সরকার, এবং শেখ হাসিনা যেটাই করতো সেটা আইন, এবং তাদের ভিতরে এক ধরনের বক্তব্য তারা উপস্থাপনা করতো যে দেশ স্বাধীন করেছেন বঙ্গবন্ধু, দেশ শাসন করবেন তার কন্যা শেখ হাসিনা, তার চেয়ে বেশি দেশপ্রেমিক কেউ নেই, এই ধরনের একটা ভাষ্য, এবং এটা একটা একনায়কীয় ব্যবস্থা ছিল, এবং তার সঙ্গে একটা সুবিধাভোগী গোষ্ঠী তৈরি করেছিল, একটা পেশি শক্তি তারা সারা দেশেই ছড়িয়ে ছিটেছিল, তারা শেখ হাসিনার নির্দেশে এগুলো করেছে। এখন প্রশ্ন হচ্ছে যে এগুলোর বিচার হওয়া উচিত। নিশ্চয়ই যারা দণ্ডিত হবেন তাদের তো রাজনৈতিক অধিকার তো থাকতেই পারে না, প্রচলিত আইনেই থাকতে পারে না, কিন্তু এখন প্রশ্নটা হচ্ছে যে দল কি করবে। এটা একটা রাজনৈতিক সিদ্ধান্তের বিষয়, যে আপনি রাজনীতিকে রাজনীতি দিয়ে মোকাবেলা করতে হবে, অন্য পথে প্রশাসন দিয়ে কিংবা আদালত দিয়ে মোকাবেলা করা তার রেজাল্টটা কখনো পক্ষে আসে না। যেমন ধরুন যে কয়েকদিন আগে জামাতকে, জি, ওই মুভমেন্টের শেষ দিকে জামাতকে নিষিদ্ধ করার মধ্যে দিয়ে জাপানকে একটা আপার হ্যান্ড দিয়েছে এবং কিছুটা সুবিধাই তাদেরকে পাইয়ে দিয়েছে, তো এটা কোনো ফলদায় হয় নাই। যে কারণে আমার কাছে মনে হয় ব্যক্তির অপরাধ এটা করা উচিত, সরকার যেটা করেছে তার নিশ্চয় হওয়া উচিত, কিন্তু রাজনীতিকে রাজনীতি দিয়ে মোকাবেলা করা উচিত, এবং সেই জায়গা থেকে দল হিসাবে নিশ্চয়ই দণ্ডিত ব্যক্তিরা না, অপরাধীরা না, দল হিসাবে যদি আওয়ামী লীগ পুনর্গঠিত হয়ে আসে নির্বাচন করতেই পারে, এটা আমার মত। এবং এর বাইরে যদি অন্য পথ অবলম্বন করা হয় তখন নির্বাচনটাও এক ধরনের প্রশ্নবিদ্ধ হতে পারে, কেননা ক্ষমতার প্রতিদ্বন্দ্বী দুটো দল ছিল দীর্ঘদিন ধরে, এবং আমরা যদি লক্ষ্য করি যে 90 থেকে দুটি ক্ষমতার প্রতিদ্বন্দ্বী দল, তো 3 বছর 3টা টার্ম বিএনপিকে নির্বাচনী প্রক্রিয়ার বাইরে রেখেছে। একবার বিএনপি নির্বাচনে গিয়েছিল, তো সুব্রত দ্বারা ছিলেন, কিন্তু সেটা নির্বাচন হয় নাই, সেটা যে রাতের ভোট, দিনের ভোট রাতে হয়েছে, সেটাও নির্বাচন হয় নাই। তাহলে 16 বছর 15 বছর, এই 16 বছর বিএনপিকে নির্বাচনী প্রক্রিয়ার, বিএনপি না, বিএনপি সহ সব রাজনৈতিক দলকে নির্বাচনী প্রক্রিয়ার বাইরে রেখে তারা এটা করেছে। তো এখন হচ্ছে এই অবস্থায়, তো তারা যে 3টে নির্বাচন করেছে কোনো নির্বাচনই গ্রহণযোগ্যতা পায়নি। তো ঠিক তেমনই করে আওয়ামী লীগকে যদি নির্বাচনী প্রক্রিয়ার বাইরে রেখে একটা নির্বাচন করা হয়, সেই নির্বাচন নিয়ে প্রশ্ন দেখা দিতে পারে। অতএব সেইটা বিবেচনা করা উচিত। আমার মনে হয় বিএনপি এটা বিবেচনা করে। বিএনপি মহাসচিব আজকেও বলেছেন যে মানে কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ হবে কিংবা বিচারের কাঠগড়ায় দাঁড়াবে কিনা নির্বাচনে অংশ নেবে এটি ঠিক করবে জনগণ। হ্যাঁ, সেইটি। অতএব আমার কাছে মনে হয় কি রাজনৈতিকভাবে মোকাবেলা করা উচিত, এবং জনগণের রায় কোনো দল যদি প্রত্যাখ্যাত হয় জনগণের রায় প্রত্যাখ্যাত হওয়া উচিত, এবং এর বাইরে আদালত দিয়ে কিংবা রাজনীতি প্রশাসনিক সিদ্ধান্তের ভিত্তিতে কাউকে নিষিদ্ধ করা এটা মানে গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য সহায়ক হবে বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি না। মানে এই জায়গায় এই যে এখন যে অন্তর্বর্তী সরকার ক্ষমতা এবং ট্রাইব্যুনালে যে অ্যাটলিস্ট বিচার শুরু হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আওয়ামী লীগের যারা নেতৃবৃন্দ শীর্ষস্থানীয় পর্যায়ে থেকে, সেটি যথেষ্ট বলে মনে করছেন? তার মাধ্যমে বিচার তো হয় উচিত, তবে সেই বিচারের ক্ষেত্রেও আমরা আশা করব যে এখানেও আন্তর্জাতিক মান যেন বজায় থাকে, এবং সেখানে বিচারক নিয়োগের ক্ষেত্রে, এবং সেটা হতে পারে যেমন আইনজীবী সে নিয়োগের ক্ষেত্রেও যেন সেখানে এমনকি বিদেশি আইনজীবীও যেন তারা যেন অংশগ্রহণ করতে পারে, সেই সুযোগ আইনে অবারিত থাকা উচিত। তা না হলে জিনিসটা প্রশ্নবিদ্ধ হয়ে যায়। একটা বিরতি নিয়ে ফিরছি আপনার কাছে। দর্শক, ছোট্ট একটা বিরতির সময় হয়েছে। জেডি স্যার ইনসাইড পলিটিক্সে কিছুক্ষণের মধ্যে ফিরছি, আশা করি সঙ্গে পাচ্ছি আপনাদের। দরকার নাই। আবারও স্বাগত জেডি স্যার ইনসাইড পলিটিক্সের সঙ্গে আছে রহমান। আমরা কথা বলছিলাম অপরাধী হিসেবে রাজনৈতিক দলের বিচারের বিষয় নিয়ে। আবারও আসছে ব্যারিস্টার বদরুদ্দোজা বাবুল। তাহলে আসলে বিচারটা কিভাবে হবে? আপনি একটু আগে বলছিলেন, এফেক্টটা সম্পর্কে জানতে চাই যদি দলের আসলে বিচার হয়। কিছুক্ষণ আগে যেটা বলছিলাম যে আসিফ নজরুল স্পষ্ট করেছেন যে আইসিটি আইন যেটি সংশোধিত হতে যাচ্ছে সেখানে দলের বিচার হচ্ছে না, দলের বিচারের বিধান থাকছে না। এখন আপনার বিচার অন্য কোনো উপায় আছে না? বিচার করতে হলে আপনার আইন করতে হবে। আচ্ছা, আইন যদি এখন করে, ঘটনা কিন্তু 5ই আগস্টের ছিল,
এটাকে রেট্রোস্পেক্টিভ এফেক্ট দিতে হবে, তাহলে কনস্টিটিউশনের আর্টিকেল 35 বার হয়ে যাবে যে টাইমের ঘটনা সেই টাইমের কোনো আইন ছিল না, সুতরাং ওইটা বিচার করা যাবে না। রেট্রোস্পেক্টিভ এফেক্ট দিয়ে এটাকে কার্যকর করতে হবে, পরবর্তীতে রেটিফাই করতে হবে, এবং স্পেসিফিক এলিগেশন এই যে আইন যদি করে আইনে স্পেসিফিক বিধান রাখতে হবে, সেই বিধান রেখে মানে কি কি কারণে ব্যান্ড হবে, কি কি কারণে ব্যান্ড হলে কতটুকু হবে, ইলেকশনে পার্টিসিপেট করতে পারবে কি পারবে না, ওই স্পেসিফিক কিছু না করলে এখন যেটাই করতে যাবে দেখা যাবে যে ওই টার্গেট করে করা হচ্ছে যে এই করছে এই আইনের বিধান দাও। এই জন্যই খুব সম্ভব আইন উপদেষ্টা সরে আসছেন। আর বাস্তবতা যেটা সেটা হচ্ছে উপদেষ্টা পরিষদই, হ্যাঁ বাস্তবতা যেটা সেটা হচ্ছে যে আপনি বিচার তো ওই যে আমার সাইদ ভাই বলছেন যে পলিটিক্যাল পার্টি তো আর অপরাধ করে নাই, অপরাধ করছে ব্যক্তি, ব্যক্তি মানে যারা দল চালায় পরিচালনা করছে। এখন দল পরিচালনায় যারা আছেন তারা যদি প্রপার অ্যাডজুডিকেশনের মাধ্যমে সুষ্ঠু এবং ন্যায় বিচারের মাধ্যমে তারা সাজাপ্রাপ্ত হন, তাহলে আলটিমেটলি তারা এমনিতেই ইলেকশন করতে পারবেন না, ডিসকোয়ালিফাই করবে। আর আপনি একটা দলকে বাইরে রেখে করতে গেলে ন্যাচারালি বিভিন্ন ন্যাশনালি এবং ইন্টারন্যাশনালি এই প্রশ্ন তো আসবেই যে কী কারণে ওই দলকে ব্যান করা হলো, ওই দলের যে অপরাধ সেটার জন্য যথোপযুক্ত কোর্ট এবং আইন এগুলো মানে কাভারেজ দিতে পারবে না। এই জন্যই আপনার ওই নতুন করে আইন করার চেয়ে অবশ্যই এর আগে রেফারেন্ডাম ছিল, রেফারেন্ডাম অবশ্যই 15 অ্যামেন্ডমেন্টে উঠিয়ে দিয়েছে। এখন রেফারেন্ডাম আসলে হয়তো জনভোট জনসাধারণের উপরে ছেড়ে দিলে তারা কি চায়, কিন্তু সেটাও সেই সুযোগও নাই। কাজে আমার মনে হয় ওই পার্টিকে ব্যান না করে ন্যায় বিচার নিশ্চিত করে যারা অপরাধ করছে, এখন দেখেন মানে যাকেই ধরতেছেন তাকেই শুরু কোটি থেকে কোটি, শত কোটি, হাজার কোটি দেশের প্রপার্টি, দেশে মানি লন্ডারিং, মানে মানে যেদিকেই হাত দিবেন যেদিকে দেখবেন সেদিকে এই অবস্থা। কাজেই এই অপরাধের যদি তথ্য বেরিয়ে আসে, দুর্নীতি দমন কমিশন বা অন্যান্য সংস্থা দ্বারা যদি অপরাধী তারা প্রমাণিত হয়, তো নির্বাচনে অযোগ্য হলে তো তারা প্রার্থী খুঁজে পাবে না। আগামী 10, 15, 20 বছর যদি এইসব অপরাধে তারা অপরাধী হয়, তাহলে আলটিমেটলি তো আর যদি কেউ নিজ যোগ্যতায় 2, 4 জন, 10 জন, 20 জন যদি ইলেকশন করে ইলেক্টেড হয়, অসুবিধা কী? হোক, আসুক, অসুবিধা কী? কন্টেস্ট তো হইলো, ইলেকশন তো হইলো, এখন তো ইলেকশনই হবে না কন্টেস্ট না হলে। আমি একটু সুব্রত চৌধুরী আপনার কাছে এসে তারপরে আসছি। সুব্রত চৌধুরী, যেটি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে স্পষ্ট করে বলা হয়েছে, সমন্বয়ক যারা প্রধান সমন্বয়করা তারা বলেছেন যে প্রয়োজনে দ্বিতীয় অভ্যুত্থান হবে যদি আওয়ামী লীগকে নির্বাচনে নিয়ে আসার চেষ্টা হয়। এক, আবার রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে বেশিরভাগের মত হচ্ছে যে নির্বাচনে আওয়ামী লীগ আসুক, তাতে কোনো সমস্যা নেই। এই জায়গায় বড় বিভক্তি দেখছেন কিনা সেটির ফলাফল? রাজনৈতিক দলগুলো এগুলো বলার জন্য বলা, আওয়ামী লীগকে চিন্তা করা বাকি আছে? আরে আওয়ামী লীগকে তো বঙ্গবন্ধু নিজেই তো ইয়ে করে দিয়ে গেছে, আওয়ামী লীগ তো নাই। প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দয়াদাক্ষিণ্যে নিয়ে আবার এসে আওয়ামী লীগ শুরু করছে, এটা তো ভুল ছিল। এই ধরনের আওয়ামী লীগ আজকে দেশের এই অবস্থা হয়েছে, 53 বছরে যা অর্জন ছিল এই 15 বছরে সব কিছু নষ্ট করে দিয়ে গেছে। সেই আওয়ামী লীগকে আবার পুনর্বাসন করব এত বড় একটা বিপ্লবের পরে, গণ অভ্যুত্থানের পরে? এটা হয় না। এই ধরনের শক্তিকে আমরা যদি এইভাবে মিনমিন করে বলি তারাও আসুক নির্বাচনে, তার মানে কি আমরা তাদেরকে পুনর্বাসন করছি? শহীদদের আত্মার প্রতি এটা অবমাননাকর। সুতরাং আমাদের সুস্পষ্ট বক্তব্য হচ্ছে কিছু সময়ের জন্য আওয়ামী লীগকে বিরত রাখা, কোনো পাবলিক ফাংশন আসছে দেওয়া উচিত হবে না। সেটার ফলাফল কি ভালো না খারাপ? ফলাফল ভালো হবে, শহীদদের প্রতি সম্মান হবে, মানুষের আস্থা ফিরে আসবে। এখন আপনি যদি তাদেরকে মাঠে নামান, ওই যেমন ব্রিগেডিয়ার সাগর সাহেব বলেছিল, হ্যাঁ হ্যাঁ তোমরা দুর্গোচাও নির্বাচনের প্রস্তুতি নাও, এটা কি মায়ের বাড়ির আবদার নাকি, মামার বাড়ির আবদার? এরকম একটা ফ্যাসিস্ট সরকারকে পরাজিত করতে আমাদের 17 বছরের একটা দীর্ঘস্থায়ী লড়াই সংগ্রাম, এত আত্মত্যাগ এবং শেষ পর্যন্ত ছাত্র তরুণদের আত্মত্যাগ সব একাকার, একই স্রোতে প্রবাহিত। সেই জায়গায় যখন শুনি যে আওয়ামী লীগকে সুযোগ দেওয়া উচিত, আওয়ামী লীগকে নির্বাচন করতে দেওয়া উচিত, আওয়ামী লীগকে আবার সুসংগঠিত করার জন্য সরকার মদত দেবে, এটা হইতে পারে না। এখন কি দেখছেন, মানে পুনর্বাসনের চেষ্টা দেখছেন? এই যে আমরা বলছি যে তাদের দেওয়া উচিত,
না হলে প্রশ্নবিদ্ধ হবে। আরে ভাই, একটা এত বড় একটা বিপ্লবের পরে যদি আমরা বলি পরাজিত শক্তিকে আইনে আবার আপনারা পুনর্বাসন করেন, এটা তো মেনে নেওয়া যায় না। আমি ছাত্রদের সাথে একমত। বলছে কেন, মানে যৌক্তিকতা নেই এটা বলার? না, আমি তো মনে করি এগুলো হচ্ছে ভবিষ্যৎ চিন্তা করে। আরে ভবিষ্যতেও যদি আমাদের উপর এরকম কোন একটা চলে আসে বিপদ আপদ, আমরাও যেন এই ধরনের একটা সুযোগ সুবিধা পাই, এগুলো সুবিধাবাদী চিন্তা। কেন করবেন আপনি? আওয়ামী লীগ যেটা করছে এটা আগামী দিনে কেন বিএনপি করবে বা অন্য কেউ করবে? তাদের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব আছে যে আমারও তো একদিন এরকম অবস্থা হইতে পারে, এই জন্য তারা ওইসব কথা বলে। নো, এখানে কম্প্রোমাইজ করা যাবে না। এখানে কম্প্রোমাইজ করলে মানুষের মধ্যে আরো হতাশা বেশি নেমে আসবে, ছাত্রদের আন্দোলনের প্রতি অসম্মান করা হবে এবং যারা আত্মত্যাগ করেছে তাদেরকে অসম্মান করা হবে। সুতরাং এই বিষয়ে আমি মনে করি কোনো কম্প্রোমাইজের জায়গা নাই। এই যে বিচার তো আইনে হচ্ছে না, আরে এটা তো নির্বাহী আদেশ দিয়ে হইতে পারে। আমি বলছি যে নির্বাচন থেকে বিরত রাখেন। আপনি নির্বাচনে দেওয়ার অর্থই হচ্ছে আওয়ামী লীগকে সংগঠিত করার সুযোগ দেওয়া। নির্বাচন অংশগ্রহণমূলক হবে। ফ্যাসিস্টকে কেন আমি অংশগ্রহণ করতে দেব? এত বড় অন্যায়, এত বড় অবিচার, এত বড় হত্যাকাণ্ড, জঘন্যতম, পৃথিবীর জঘন্যতম। শুধু তো হত্যাকাণ্ড না, লুটপাট থেকে শুরু করে যারা সমস্ত প্রতিষ্ঠান ধ্বংস করতে, ওইদের কোনো দেশপ্রেম আছে? উনি তো এক সময় বলেছেন যে আমার মতো দেশপ্রেমিক আর কেউ নাই আমি ছাড়া। এইসব কথা বলে টলে দেশটাকে রসা চলে গেছে। সেখান থেকে টেনে তুলতে আমাদের কয় বছর লাগে দেখেন। আমি তো এক সময় ভাবি যে পাকিস্তানেরও তো এরকম দেশকে ধ্বংস করে নাই আওয়ামী লীগ যেভাবে করছে ক্ষমতায় থেকে। আর পাকিস্তানিরা বুঝলাম তারা তো শত্রুর সাথে মোকাবেলা করতে গিয়ে তারা করেছে, অনেক ধ্বংস করেছে। তারা কেন করলো? যেটি আবুসাইদ বলছিলেন, আবুসাইদ খান বলছিলেন যে ব্যক্তি যারা অপরাধ করেছে দলের দোষ না, ব্যক্তিদের দোষ করেছে। তারাও তো যখন আপনার বিচার কার্যক্রমের মাধ্যমে তাদের শাস্তি হবে, তারা তো নির্বাচন থেকে এমনি ডিসকোয়ালিফাইড হবে। তাহলে আমি কেন আওয়ামী লীগকে কোয়ালিফাইড করব গাইয়ে পড়ে? আবার আরেকটা বড় ধরনের ভুল করতে যাচ্ছি বোধহয় যদি এরকম হয়। আমি আশা করবো সেটা যেন না হয়। আচ্ছা, এখন হলো জনগণের চাওয়াটা। জি, প্রথমত হচ্ছে আমাদেরকে ঘটনাকে সেইভাবে দেখা উচিত যেমন এটা একটা অভ্যুত্থান, একটা স্বতঃস্ফূর্ত অভ্যুত্থান। মানুষের ভিতর ক্ষোভ যন্ত্রণা ছিল এবং বৈষম্য বিরোধী আন্দোলন সেই যন্ত্রণা ইত্যাদিকে মানে সঙ্গে মিলে একটা বিস্ফোরণ ঘটিয়েছে। তারা অগ্রণী ভূমিকা পালন করেছে, কিন্তু এটা একটা গণবিস্ফোরণ, এটা কিন্তু বিপ্লব না। যে অর্থে ফরাসি বিপ্লব সব কিছুর নীতি আদর্শ সব বদলে দিয়েছিল, কিংবা রুশ বিপ্লব, অক্টোবর বিপ্লব, সেখানে অর্থনৈতিক ব্যবস্থা থেকে আরম্ভ করে রাজনৈতিক ব্যবস্থা সব কিছু পাল্টে দিয়েছিল, এটাকে একটা বিপ্লব বলে। সেখানে দীর্ঘ বিপ্লবের জন্য তাদের নিজস্ব বিপ্লবী শক্তি থাকে, পোড় খাওয়া নেতৃত্ব থাকে এবং তারা সরকার গঠন করে, বিপ্লবী সরকার। সেখানে পুরনো সব কিছুকে অগ্রাহ্য করা হয়। কিন্তু বাংলাদেশে ব্যাপারটা তা হয়নি। বাংলাদেশে এই সরকারের রেখে যাওয়া রাষ্ট্রপতি অধীনে শপথ গ্রহণ করেছে, সেনাবাহিনী এই ক্ষেত্রে একটা নিয়ামক ভূমিকা পালন করেছে, সবাইকে একত্রিত করেছে এবং এখানে একটা অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে। এবং সেই অন্তর্বর্তী সরকারটা এটা সংবিধানে নাই, এখানে সংবিধানের বত্তায় ঘটেছে। কিন্তু এই অন্তর্বর্তী সরকার সংবিধান মান্য করবে, সংবিধান অনুসারে চলবে বলে শপথ গ্রহণ করেছে এবং সাংবিধানিক প্রক্রিয়াটা অব্যাহত রয়েছে। এখন প্রশ্ন হচ্ছে যে এই যে সরকার, এই সরকার অন্তর্বর্তী সরকার এই সংবিধানের ক্ষেত্রে যে ছেদ ঘটেছে এজন্য একটা অর্ডিন্যান্সও করছে। এটা করে তারা এক ধরনের অব্যাহতি নিচ্ছে, দায় মুক্তি নিচ্ছে, কেননা তাদের এই ছেদটা ঘটানোর জন্য পরবর্তীতে সংবিধানকে অনুসরণ করতে হবে। অতএব আমাদের সংবিধানকে এই ধরনের কাউকে রাজনীতি করা, নিষিদ্ধ করা ইত্যাদি সেই সুযোগটা দেয় না। আর একটা হচ্ছে আদালতে বিচারও হচ্ছে না, তাহলে এমনকি আইসিটি অ্যাক্টেও বিচার হচ্ছে না। এই জায়গায় যে ধরনের ঐক্যমতের একটা ঘাটতি দেখা যাচ্ছে এখন। ছাত্ররা একরকম বলছে, ছাত্ররা এই জায়গায় যে দূরত্বটা দেখছে, না দূরত্ব ছাত্ররা তো বলছে মাঠ থেকে অনেক দাবিও আসতে পারে, কিন্তু সেই দাবির যৌক্তিকতা বিচার করা উচিত এবং রাজনৈতিক নেতৃত্বকেই সেই সিদ্ধান্ত নিতে হবে। সুব্রত বলছিলেন যে আওয়ামী লীগকে পুনর্বাসন করাটা চরম। এখন হচ্ছে যে দুটো জিনিস, একটা হলো যে কিছু সময়ের জন্য না আমি বলছি যে মাঠ থেকে অনেক দাবি উঠতে পারে
এটাকে তো বিপ্লব বলা হচ্ছে, দ্বিতীয় স্বাধীনতা বলা হচ্ছে। কিন্তু তাই বলে কি আমরা কেউ দ্বিতীয় স্বাধীনতা বললে আমরা 71 ভুলে যাব? প্রশ্নই ওঠে না। এবং আমরা সমস্ত কিছুই হচ্ছে আমাদের সব অর্জন, যেমন ভাষা আন্দোলন কিংবা আমাদের 60-এর দশকে 69 গণ অভ্যুত্থান, মুক্তিযুদ্ধ, 90 সব কিছুর ধারাবাহিকতায় এইটা ঘটেছে। এটাকে কোনো বিচ্ছিন্ন না, পিছনকে মুছে ফেলা যাবে না। এমনকি ব্রিটিশ বিরোধী আন্দোলনকেও মুছে ফেলা যাবে না, ব্রিটিশ বিরোধী আন্দোলনকেও আমরা ওন করতে হবে। সেটা হচ্ছে আমাদের ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ। সব কিছু মিলেই হচ্ছে আজকে আমাদেরকে ভাবতে হবে। এবং এই আন্দোলনের মধ্য দিয়েই, মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে আমরা একটা কনস্টিটিউশন পেয়েছি। হ্যাঁ, এই কনস্টিটিউশন বিভিন্ন কালাকানুন এখানে ঢুকে পড়েছে, বিভিন্ন অগণতান্ত্রিক ধারা এখানে ঢুকে পড়েছে, সেগুলোকে ঝেঁটিয়ে দূর করতে হবে। এবং সেটা কোন প্রক্রিয়ায় করা যায়, কি করে সংবিধানকে গণতান্ত্রায়ন করা যায়। কিন্তু সব কিছু নতুন করে দেশ স্বাধীন হয়েছে, বিপ্লব হয়ে গেছে, এই জায়গাটা থেকে আমাদের বুঝতে হবে যে এটা বিপ্লব নয়, এটা একটা পরিবর্তন ঘটেছে। এবং এই পরিবর্তনটাকে আমরা কিভাবে কাজে লাগাতে পারি। নতুন নতুন দাবি হচ্ছে। যদি বিপ্লব হতো তাহলে কেন সেদিন বিপ্লবী সরকার গঠন হলো না? কেন রাষ্ট্রপতির অধীনে শপথ নেওয়া হলো? তাহলে বুঝতে হবে যে এটি ছিল রিয়েলিটি। এবং এই রিয়েলিটির পর দাঁড়িয়ে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে যে কোনো দলকে নিষিদ্ধ করা, নির্বাচনী প্রক্রিয়ার বাইরে রাখার মধ্য দিয়ে কি গণতান্ত্রিক প্রক্রিয়া এগোবে না প্রশ্নবিদ্ধ হবে। 2 নম্বর হচ্ছে জনগণ কি সেটা চাইছে? ঠিক আছে, সুব্রতদা চাইছেন, কিন্তু সুব্রতদা কি জনগণের প্রতিনিধি, একক প্রতিনিধি? তা তো না। বিভিন্ন পলিটিক্যাল পার্টি আছে এবং সবচেয়ে বড় পার্টি বিএনপি এটা চাইছে না, অন্যান্য রাজনৈতিক দলও চাইছে না। এমনকি আমি জানি না সুব্রতদার দলও আনুষ্ঠানিকভাবে এটা চাইছে বলে আমি হ্যাঁ না গণফোরাম কি চাই না না গণফোরাম, আমি তো গণফোরাম হিসেবে কথা বলি না। আচ্ছা, সুব্রতদার দলও চাইছে না। অতএব আমার কাছে মনে হয় গণতান্ত্রিক প্রক্রিয়াকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আজকে যে জিনিসটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে একটা অর্থবহ অংশগ্রহণমূলক নির্বাচন। এবং এই নির্বাচনে কোনো দলকে বাইরে রাখলে সেই নির্বাচন নিয়ে প্রশ্ন দেখা দিতে পারে, যেটা আমাদের কাম্য হতে পারে না। জি, অনেক ধন্যবাদ। একটা বিরতি নিয়ে ফিরছি আবারও। দর্শক, বিরতির সময় হচ্ছে আবারও জেডএস ইনসাইড পলিটিক্সে কিছুক্ষণের মধ্যে ফিরছি, আশা করি সঙ্গে পাচ্ছি। আবারও স্বাগত জেডএস ইনসাইড পলিটিক্সের সঙ্গে আছেন প্লাবন রহমান। আমরা কথা বলছিলাম রাজনৈতিক দলের বিচার বিষয়ে। সুব্রত চৌধুরী, আমরা শেষ পর্যায়ে, খুব বেশি সময় পাবো না, নির্বাচনে কি সব সমস্যার সমাধান? ষড়যন্ত্র এখনো চলছে বলা হচ্ছে। না, দেখুন, 100 দিন পার হয়ে গেছে, আমরা আরেক 100 দিনের জন্য হালখাতা খুলেছি। আপনি দেখেন তো একটা দিন আমরা শান্তিতে আছে কিনা? কোথাও না কোথাও বিক্ষোভ হচ্ছে, সমাবেশ হচ্ছে, অবরোধ হচ্ছে, গাড়ি ঘোড়া বন্ধ হয়ে যাচ্ছে। সরকার তো কোনো দিকে মনোযোগে আছে মনে হচ্ছে, তাদের এজেন্ডা তো ঠিক করতে পারছে না। আইনশৃঙ্খলা পরিস্থিতি কী অবস্থা দেখেন, সারা দেশে খুন খারাপি, চুরি ডাকাতি চলতেছে। আর ওনারা আছে ক্ষমতা প্রলম্বিত করা। কেউ বলে 4 বছর, কেউ বলে 4 বছর 4 মাস, কারণ ওই আগস্ট পর্যন্ত শেখ হাসিনা 5 বছর দিতে হবে। আলফাল কথাবার্তা বলে অতিকথন কইরা তো আরও বিপদে ফেলতেছে আমাদের। তারপর অযোগ্য অথর্ব কতগুলো উপদেষ্টা নিয়োগ হয়েছে। স্বাস্থ্যমন্ত্রী নাকি স্বাস্থ্যবোধ, এটা কেন আছে এখনো? এটা আপনি, আমার ভাই বলতেছিল আর কি, আপনি কতজন শহীদ হয়েছে তার তালিকা এখনো সঠিকভাবে করতে পারেন নাই। কতদিন সময় লাগে এটা করতে? 20-25 হাজার লোক আহত অবস্থায় মরণ শয্যায় আছে, প্রত্যেক সপ্তাহে 1 জন করে মারা যাচ্ছে। তাদের উন্নত চিকিৎসার ব্যবস্থা কিছু ঠিকমতো 1 জন করে বোধহয় পাঠাচ্ছেন ইদানিং, এতদিন পরে। তারপরে আপনি 400 ছেলে মেয়ে অন্ধ হইয়া আছে। কি একটা অব্যবস্থা এখানে! তো এইভাবে চললে তো আপনাদের ভবিষ্যৎকে, আপনাদেরকে কেন আমরা সময় দেব? জি, আমার তো মনে হয় যে এইসব এই কথাবার্তা বাদ দিয়ে এই যে 10টা সংস্কার কমিশন, এতগুলো সংস্কার করার দায়িত্ব কে আপনাকে দিয়েছে? যেটা করতে হয় ইমিডিয়েটলি, আপনি বলেন কি রেল লাইন পাতাবেন, তারপরে গাড়ি ছুটবে, গন্তব্যস্থলে পৌঁছাবেন, এগুলো কত 111 অবস্থা আমাদের জানা আছে না? ওরও তো সংস্কার করিয়া করে শেষে তো অপসংস্কার করিয়া চলে গেল, এমন একটা সরকারকে ক্ষমতায় বসিয়ে গেল। প্রণব মুখার্জি তো বলেছে 111 সরকারের সাথে প্রণব মুখার্জির, এবং যে যাকে ক্ষমতায় বসাইছে তারা তো দেশটাকে আরো ধ্বংস করে। সুতরাং আমরা চাই না এই ধরনের কোনো কাজে আপনারা যুক্ত হয়ে যান। ইউনূস সাহেব, আপনাকে দেশের জনগণ খুব সম্মান করে, আন্তর্জাতিক, খুব দ্রুততম সময়ে একটা রোডম্যাপ দিয়ে দেন।
জি জি হ্যাঁ। জি, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আবু সাইদ খান, নির্বাচনী সমাধান মনে করেন? সংস্কার? না, নির্বাচন তো আলটিমেটলি লক্ষ্য, রাজনীতিক পরিবর্তনের তো বলছিলেন যে এত সংস্কারের দায়িত্ব কে দিয়েছে? এখন হচ্ছে যে হ্যাঁ, কিছু সংস্কার তো করতে হবে ভালো নির্বাচনের জন্য, একটা অর্থবহ আলামত কি নির্বাচনের বলছে, জন্য। কিছু সংস্কার নাকি অনেক? না, সব সংস্কার করা যাবে না, সংস্কার দীর্ঘমেয়াদী। তবে কোন কোন সংস্কার তারা করবে তার একটা রূপরেখা দরকার, যে তারা এই সংস্কার করবে, বাকি সংস্কার এর এই ধারাকে এই রাজনৈতিক দল, নির্বাচিত সরকার এগিয়ে নিয়ে যাবে। এই ব্যাপারে একটা রূপরেখা দরকার। যেমন 100 দিন তারা কি কি করেছে এটা তারা বলছে, কিন্তু আমার মনে হয় যে আগে থেকে 100 দিন যদি ঘোষণা হতো যে আমরা এই করব, তখন আমরা বিচার করতে পারতাম কতটুকু সম্ভব হয়েছে। যেটা বিভিন্ন দেশে সরকারদের 100 দিন কিংবা 6 মাস, 1 বছরের পরিকল্পনা থাকে। আমার মনে হয় যে সেই তাদের পরিকল্পনা ঘোষণা করতে হবে, এবং রাজনৈতিক দলের সঙ্গে একটা দূরত্ব তৈরি হয়েছে, এটা তাদের সঙ্গে আরো ইন্টারাকশন দরকার, জি, এবং পারস্পরিক বোঝাপড়ার মধ্য দিয়েই তাদেরকে পথ চলতে হবে। রাজনীতিকে বাদ রেখে তারাও এগোতে পারবেন না। সেই জায়গায় গ্যাপ দেখছেন? খানিকটা গ্যাপ তো তৈরি হয়েছে। ছাত্রদের যদিও এটা খুব বড় ছাত্র জনতা একটা বড় স্টেক। রাজনৈতিক দলের চাওয়া এবং সরকারের চাওয়া আমি খুব বড় পার্থক্য দেখি না, কিন্তু এটার জন্য বসতে হবে, পারস্পরিক সংলাপের বেশি দরকার। হ্যাঁ, ঐক্যমত্যে বসতে হবে। অনেক ধন্যবাদ ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল। প্রত্যাশার জায়গা? প্রত্যাশার জায়গা হচ্ছে যে দেখুন, আসলে বাস্তবতা হচ্ছে যে এই 100 দিন বলেন, 90 দিন বলেন, এখন প্রতিটা মানে ক্ষেত্রেই এমন অবস্থা হয়ে গেছে, এই অন্তর্বর্তীকালীন সরকারের নাম পরিবর্তন হয়ে এমন হয়ে গেছে যে অন্তর্বর্তীকালীন দাবির সরকার। মানে সবার সকল দাবি, 15 বছরের যত দাবি, সব দাবি তাদের উপরে এসে পড়তেছে। আজকে আন্দোলন করতে গিয়ে রাস্তা ব্লক করতেছে। জনদুর্ভোগের কোনো প্রয়োজন আছে? আজকে ঢাকা টাঙ্গাইল রোডে যান, গার্মেন্টস শিল্প শ্রমিকরা প্রায়ই রাস্তা ব্লক করতেছে। এই যে জনদুর্ভোগ করা, এবং এর পিছনে নিশ্চয়ই ষড়যন্ত্র আছে। তবে আমাদের কথা হচ্ছে যে বিএনপি বলেন বা সাধারণ মানুষ বলেন, সবার প্রত্যাশা এই সরকার সফল হোক। সফল না হলে এই ব্যর্থতা, শহীদদের প্রতি মানে কি বলবো, বেইমানি করা বা শহীদদের প্রতি অশ্রদ্ধা জ্ঞাপন করা, আহতদের প্রতি অবজ্ঞা প্রদর্শন করা, এটা হবে। আর মেইন কথা হচ্ছে যে বিএনপি একটা বড় রাজনৈতিক দল। এই রাজনৈতিক দল আপনার ডে 1 থেকেই, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয়ের নির্দেশে ডে 1 থেকেই সারা দেশের নেতাকর্মীদেরকে সুশৃঙ্খলভাবে রেখে তাদেরকে সরকারকে সহযোগিতা করতেছে, এবং আমাদের সবারই প্রয়োজন সরকারকে সার্বিকভাবে সহযোগিতা। আমরা আশা করি যে সরকার সফল হোক এবং সাধারণ মানুষ, রাজনৈতিক দলগুলোর সফল হয়, মানসিকতা বুঝে সামনের দিকে এগিয়ে যাক। অনেক ধন্যবাদ আপনাদের তিনজনকে, অসংখ্য ধন্যবাদ। দর্শক, এই ছিল আজকের ইনসাইড পলিটিক্স। দেখাবেন নিশ্চয় অন্য সময়। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশা করি নিউজ 24 সঙ্গে থাকবেন।